নমস্কার, সালাম, আদাব। পোর্ট্রেট আয়োজিত গোল্ডেন ভয়েস সার্চ এই পরিক্রমায় আমরা এখন বলবো যে ভয়েসের ব্যাপার, কথা বলা আর গান গাওয়া। গানের কথাটাকে যখন আপনি গীতি কবিতার মতো বলবেন, তখন আপনি হয়ে যাচ্ছেন বা আমি হয়ে যাব একজন কবি, একজন গীতিকার, লিরিস্ট। কিন্তু এটাকে যখন সুরের মূর্ছনায়, সুরের কারুকার্যের মাধ্যমে যখন আমরা বলবো, তখন এটা হয়ে যাবে গান। তার সাথে থাকবে ছন্দ, তবলা অর এনি আদার্স, যার যার যেরকম যে কালচারে যেটা রিদম শো করে। ওয়েস্টার্নে ওরা রিদম শো করে, ওদের অক্টোপেট অমুক টমুক এগুলো দিয়ে, ড্রাম দিয়ে। আমাদের এই ইস্টার্ন কালচারের মধ্যে আমরা তবলা দিয়ে করি, পাকোয়াজ, তবলা, হ্যাঁ, এভাবে আরও মৃদঙ্গ এগুলো দিয়ে করি। তো এখানে ব্যাপারটা হচ্ছে এই উচ্চারণের একটা ব্যাপার এক একটা গানের মধ্যে। যেটা আমরা প্রমিত ভাষায় কোনো আধুনিক গান করি, রবীন্দ্রসঙ্গীত করি, নজরুল গীতি করি, আমাদেরকে প্রমিত ভাষার উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে। যেমন রবীন্দ্রসঙ্গীত যদি আপনি করতে যান, তাহলে ওখানে অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার আছে। যে রবীন্দ্রসঙ্গীতে যেমন মনে করেন একারের ঠিক আগে একটু করে মাত্রা দিয়ে তারপর একার লেখে। এই একারের উচ্চারণটা হচ্ছে জফলা আকার, ইয়ে ইয়ে। কেন কেন যদি মাত্রাটা না থাকতো, তাহলে এটার উচ্চারণ হবে কেন 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 আর কেন কেন কেন। এই উচ্চারণগুলো খুব ভালো করে একটু নজর দিলেই পারবেন, কারণ সব ঠিক আছে, কিন্তু উচ্চারণটা একটু ব্যাখাপ্পা যদি হয়, সেটা আমার জন্য বলছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু আমি এই নয় যে একদম মানে পণ্ডিতের মতো এভাবে হতে হবে, আপনাদের সবার ভুল, আমারটা শুদ্ধ, এভাবে আমি বলছি না। আই এম নট সো দ্যাট। কিন্তু আমি বলতে চাচ্ছি সেটা আমার জন্য একই কথা। আর প্রমিত উচ্চারণ না হলে যে ভাষা হবে না, কথা হবে না, অসুন্দর কথা হবে, সেটাও না। অনেকে বলেন প্রমিত ভাষায় কথা বলো, অ্যান্ড আই অপোজ দেম। আমি তাদের সাথে এক না। মাতৃভাষা ছোটোবেলা থেকে যে যেভাবে চর্চা করে আসছে, সে সেভাবেই কথা বলবে। তবুও বিশেষ ক্ষেত্রে আমরা কিছু কিছু ওয়ার্ডের উপর আমাদের নজর একটু রাখা ভালো। তা না হলে যে গান একদম হবে না, সেটাও না। ওকে, যেমন আমি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। আমার রো রো রো, এই চাপটা লাগবে কিন্তু। আমার পরানো পরানো যাহা চায়, এই চায়টা ফেলে দিতে হবে, নট রসি, চ আকার রসই। এই রসইতে ছাড়বেন না, বা ছাড়বো না আমরা। আমাকে দিয়ে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি রসইতে ছাড়বো না, কারণ চাই হচ্ছে ফার্স্ট টেন্স, প্রথম পুরুষ। আমি চাই, যদি রসই দিই তাহলে বোঝা যাবে যে কি চাই, আমি চাই, আমাকে বোঝাবে, মানে আমি চাচ্ছি। আর চায় থার্ড পারসন, আমারও পরানো যাহা চায়, চায় অন্তস্থ, অন্ত ভিতরে, জিহ্বার যে গোড়া আছে, এই গোড়ার ভিতরে যে উচ্চারণটা করতে হবে অন্তস্থ, চায় চায়। তাহলে দেখেন, আমি যদি বলি, অনেকেই গায় কিন্তু কীরকম দেখেন, আমার পরানো যাহা চাই করে অনেকে গায় না, চায় আমারও পরানো, থার্ড পারসন। কাজেই রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এটা শুধু রবীন্দ্রসঙ্গীত না, যে কোনো গান, আধুনিক গানের ক্ষেত্রেও এখানে ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন, এগুলো সব কিন্তু এই গ্রামেটিক্যাল অ্যাপ্রোচটা কিন্তু যে কোনো ভাষার মধ্যে আছে, এটা মেনটেন করতে হবে।
আমার পরাণ যাহা চায় তুমি তাই রসই তুমি তাই গো আমার পরাণ যাহা চায়। তোমা ছাড়া ছাড়া ছাড়া, অনেকে বলেন ছাড়া ছাড়া বলেন না, ডয় শূন্য র। আমরা আমাদের ছোটবেলায় পড়তাম ড বিন্দু ড, এখন তো ডয় শূন্য র হয়ে গেছে, বিন্দুর কোনো স্থান নাই, যার ফলে বৃত্তও নাই, আমাদের জীবন থেকে বৃত্ত চলে যাচ্ছে, যেহেতু বিন্দু বলছি না। আমার পরাণ যাহা চায় তুমি তাই গো আমার পরাণ যাহা চায়। তোমা ছাড়া রা ডা ড ডা ছাড়া ছাড়া, তোমা ছাড়া আর এই জগতে মোর কেহ নাই। এখানে আমরা নাই বলতে পারি, রস্যই বলতেই হবে, নাই হবে না। মোর কেহ নাই কিছু নাই গো আমার পরাণ যাহা চায়। এই অক্ষরগুলো যেমন আপনি আধুনিক গান গাইতে যাচ্ছেন করেন, যেমন দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দ্বীপ ছিল। যেহেতু দীর্ঘিকার আছে আমরা দ্বীপ ছিল বলতে পারবো না, এই ইর উপর একটু করে ভার দেব, সেটা কণ্ঠের ভার, দ্বীপ ছিল। সেজন্য গ্রামেটিক্যাল অ্যাপ্রোচ না শিখে গান গাওয়া আর শিখে গান গাওয়ার মধ্যে এই পার্থক্য একটু শিখতে হবে। এখানে কিন্তু একটা ধ্রুপদের এফেক্ট আছে। সাপোজ এই যে সাইজিং, একটা স্বরের সাথে আরেকটা স্বরের যে ওয়েভিং, এগুলো না করলে ওই অক্ষরের যে স্বরান্ত, যেমন দি আর দি, এই পার্থক্যগুলো আসবে না। ড্রিম 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 টানা না 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 দে দে ড্রিম টানা না দে দে ড্রিম ড্রিম টানা না না দি 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 ডুম টানা না দি 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 টা টানা না টানা না টানা না টানা না টানা না দি 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 ডুম টানা ড্রিম 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 ড্রিম। এবার কিটা এখান থেকে এবার আধুনিক গান। দ্বীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। এটাকে যদি আমি জ্বলল না বলি ভুল হবে না, কিন্তু উচ্চারণ সুন্দর হবে না। জ্বলল না, কাছে ডাকলে না বলে মন নয়, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল শিখা ছিল। এই হলো। এখন কথা হচ্ছে ফোক সং।
ফোক কথাটার অর্থই যে গ্রামীণ, কোনো না কোনো গ্রামীণ লোকসংস্কৃতির অন্তরালে যে গান গাওয়া হয় বা যে ইতিহাস, তথ্য, লোকগাথা। এখন আমরা ফোক সং নিয়ে কিছু কথা বলবো। ফোক কথাটার অর্থই হচ্ছে লোকগাথা। সেই লোকগাথা থেকে যে কথাটা দিয়ে আমরা সুরের মাধ্যমে গেয়ে থাকি, এটাই ফোক সং, লোকগাথার কথা। এখানে লোকগাথার স্টাইলের মধ্যে বিভিন্ন আঞ্চলিক জায়গাগত কতগুলো ভাষার উচ্চারণের স্টাইল থাকে। যেমন চট্টগ্রামের যে লোকগাথা, সেটা ময়মনসিংহের লোকগাথার কথার স্টাইলের সাথে মিলবে না। ওখানকার গানের কথার উচ্চারণের যে স্টাইল, ওই স্টাইলের সাথে চট্টগ্রামেরটা মিলে না। এভাবে অপরাপর সব লোক সঙ্গীত আর ফোক সং, পল্লীগীতি বলি, লোকসঙ্গীত বলি, এই পল্লীগীতি লোকসঙ্গীতের মধ্যে কয়েকটা ধারা আমরা দেখতে পাই। একটা হচ্ছে উচ্চারণগত, আরটা হচ্ছে সুরগত, আরটা হচ্ছে যে গান করার, ফোক সং করার যে স্টাইলের উপর। তো যার যার লোকগাথা, যার যার লোকসঙ্গীত এবং পল্লীগীতির উচ্চারণের একটা ভিন্নতা দেখা যায়। যেমন আব্দুল হালিম, উনার বিখ্যাত লোকশিল্পী আব্দুল হালিম, শ্রদ্ধেয়, উনার লোকসঙ্গীত আর পল্লীগীতির মধ্যে উচ্চারণের যে স্টাইলটা দেখা যায়, সেটা কিন্তু অপরাপর বা উনার পরবর্তী এখনো পর্যন্ত উনি যে জায়গার, যে ডিস্ট্রিক্টের শিল্পী, ওই ডিস্ট্রিক্টের কথার স্টাইলের উপর উনার লোকসঙ্গীতটা খুব সুকশ্রাব্য বলা যায়। এটাই বিখ্যাত হয়ে গেছে। এখন এটা বিখ্যাত হওয়ার বদলে যদি আমি বলি ফোক সং বললেই ওই রকমের স্টাইলে গাইতে হবে, কিন্তু সেটা না। ফোক সং যে যে জায়গার মানুষ যে স্টাইলে কথা বলে, যে স্টাইলে সুরকে বসায়, ওই স্টাইলের সুরেই কিন্তু ঠিক। কোনো ফোক সংকে আমার মতে শ্রেষ্ঠ বলা যাবে না, সবাই যার যার জায়গায় কিন্তু শ্রেষ্ঠ। এখানে ফোক সং গাইতে গেলে যে উচ্চারণের সমস্যার কথা আমরা বলি, এটা আসলে না বলাটাই ভালো। কেননা ফোক সংয়ের উচ্চারণের স্টাইল নির্ভর করে উনি বা ওই আর্টিস্ট কোন জায়গার, উনি যে ফোক সং গাচ্ছেন কোন জায়গা। উনি যদি কুমিল্লা, নোয়াখালী বা আমাদের চট্টগ্রামের স্টাইলের হয়, কাজেই লোকগাথা বা পল্লীগীতি, লোকগীতি গাইবার মধ্যে ওই জায়গার যে একটা স্টাইল, ওই জায়গার কথা বলার একটা স্টাইল চলে আসবে। তো এখানে দেখতে হবে যে স্টাইল চলে আসুক, কিন্তু মূলত যেটা পোর্ট্রেট যে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে, গোল্ডেন ভয়েস সার্চ, গোল্ডেন ভয়েসটা কতটুকু গোল্ডেন অর টেন্স টু গোল্ডেন কাছাকাছি কাছে, কতটুকু সুন্দর। ফোক সঙের এক এক জায়গার এক এক স্টাইল আছে। এখন আমি যদি বলি, মনে করেন সাপোজ, আমার হার কালা করলাম রে, হায় রে আমার দেহ কালার লাইগারে, এভাবে বললে কিন্তু তার এই গানের আবেদনটা কিন্তু বোঝাচ্ছে না। তা ফোকের মধ্যে যদি আমি প্রমিত ভাষার উচ্চারণটা ঢুকাই, প্রমিত ভাষার উচ্চারণটা ঢুকালে কিন্তু এটা তেমন লুক্রেটিভ হবে না। যদি এভাবে বলতে যায়, আমার হার কালা করলাম রে, হরে আমার দেহ কালার লাইগারে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। সাপোজ এটা হচ্ছে আব্দুল হালিম সাহেবের গানের স্টাইলের কাছাকাছি একটা উচ্চারণ স্টাইল। এখন এই গানটা গাইতে গিয়ে কোনো না কোনো অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের তার আঞ্চলিক ভাষার স্টাইলে যদি গাইতে যায়, কারণ আঞ্চলিক ভাষার স্টাইলটা হুট করে চেঞ্জ করা যায় না,
কিছু না কিছু প্রকাশ পায়। তাহলে যে কোনো এক জায়গায়, হয়তো আমি নামটা বলবো না জায়গার, আমার হার কালা করিলাম রে করে বললো, কিন্তু এটাকে আমরা ভুল ধরতে পারবো না, গান হিসেবে ভুল ধরতে পারবো না। কিন্তু ফোক সং হিসেবে যখন ইয়েতে যাব, বিচার কার্যে যাব, তখন আমরা সুরের সাথে উচ্চারণের কতটুকু সামঞ্জস্য, এই সামঞ্জস্যটা আমাদেরকে দেখতে হবে। তাই কম্পিটিটার্স যারা যারা আপনারা ফোক সঙ্গে এসেছেন, ফোক সঙ্গের গানটা কোন জায়গার গান, এটা আগে প্রথম ভালো করে ওই একটু বুঝে নেবেন, জেনে নেবেন। যেমন গাড়িয়াল ভাইয়ের একটা গান আছে না, ময়মনসিংহ জেলার ওই অঞ্চলের যে গাড়িয়াল ভাইটাই করে কতগুলো ফোক সং আছে না, এগুলোর উচ্চারণের স্টাইল, আমার হার কালা করলাম উচ্চারণের স্টাইল, আর ফোক সং মনে করেন আব্দুল হালিম সাহেবের গাওয়া ফোক সঙের উচ্চারণের স্টাইল। তাহলে এই স্টাইলগুলো একটু ফলো করবেন। এই স্টাইলগুলো ফলো করার পর তারপর ভয়েসের প্র্যাকটিসগুলো তো আপনারা করবেনই। তখন যে যে জায়গার ওই জায়গার স্টাইল দিয়ে গান গাইবেন। কিন্তু যেটা বিখ্যাত, যেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে মানুষের কানে, ওই মানুষের কানে প্রতিষ্ঠিত হওয়া ফোক সংটা আপনারা বা আমরা কেউই যার যার নিজের আঞ্চলিক ভাষার স্টাইলে না গিয়ে ওই স্টাইলটাকে ফলো করবেন। মানে যেহেতু এটা অনেক মানুষ জানে, মানুষের কানের মধ্যে সুরটা ভর করে আছে, স্টাইলটা ভর করে আছে, না হয়তো এরকম বলতো না যে এই ছেলেটার, এই শিল্পীর গলাটা হুবহু আব্দুল হালিম সাহেবের মতো, বা হালিম শিল্পী আব্দুল হালিম, তাই না? যেমন পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মানুষ নই। ঝাঁঝালো কণ্ঠে এসে উনি একদম স্ট্যান্ডারিয়ান ভয়েস, যেটা এই ঝাঁঝালো কণ্ঠে এসে উনি সাথে স্ট্যান্ড করে, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মানুষ নই। এই নই, কিন্তু এটাকে বলতে গেলে প্রমিত ভাষায় আমি তো সেই ঘরের মানুষ নই, এটা বাবু বলে না, উনি বলেন কিন্তু নই। ঝাঁঝালো কণ্ঠে ওনার ভয়েসের স্টাইলটা সেরকম, কাজে ওই স্টাইলটাই ফর্মেট হয়ে গেছে, ওই স্টাইলটাই সবাই কানে ঢুকে গেছে। কাজে গাইবার সময় চেষ্টা করতে হবে ওই স্টাইলটা দিয়ে গান করবার জন্য। এই না হয় ফোক সঙ্গের আর কোনো অসুবিধা নেই, বিখ্যাত আছে। আর যদি নিজের লেখা ফোক সং কেউ গায়, তখন তো এটা নিজের লেখার গান, নিজের স্টাইলে গাইতে পারেন, তাল সুর লয়। হ্যাঁ, এবং আপনার বা আমি যদি একটা ফোক সং লিখে গাই আমার চট্টগ্রামের ভাষায়, বা কেউ কারো নিজের ডিস্ট্রিক্টের ভাষায়, তখন অবশ্যই বুঝে ফেলতে পারবো যে এটা ওনার ডিস্ট্রিক্টটা বোধহয় ওই জায়গায়, ওনার ডিস্ট্রিক্টটা বোধহয় ওই জায়গায়। হ্যাঁ, তা কাজে যেগুলো প্রতিষ্ঠিত গান ফোক সঙের মধ্যে, ওই প্রতিষ্ঠিত উচ্চারণের স্টাইলটা মেনটেন করে গাইলে ভালো। এটা একটা অ্যাজ এ ট্রিবিউট টু দ্য ফরমার গ্রেট আর্টিস্ট আব্দুল হালিম। এটা একটা বিখ্যাত শিল্পী আব্দুল হালিমের প্রতি একটা শ্রদ্ধা নিবেদন হয়ে গেল। আর যদি নিজে লিখি গান, এটাও আমরা বুঝবো, তবে ভুল ধরবো না। এটা একটা আপনার প্রচেষ্টা, এটাই তো, এটার জন্য সাধুবাদ জানাই যে আপনার প্রয়োজনীয় সময়টা একটা ফোক সং লিখতে গিয়ে, সুর করতে গিয়ে আপনি সুন্দর পথের সময় কাটিয়েছেন। এটার জন্য আপনাকে সাধুবাদ, সবাইকে সাধুবাদ এটা নিয়ে। ওকে।